আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনস এন্ড ম্যানেজমেন্ট, এটার সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে আমরা অর্গানাইজেশন সম্পর্কে জেনেছি, অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, দেন ম্যানেজমেন্ট সম্পর্কে পড়েছি, ম্যানেজারিয়াল কনসার্ন, এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস, এই দুইটা আমরা এক্সাম্পল সহ দেখেছি, এদের মধ্যে পার্থক্য দেখেছি। দেন অর্গানাইজেশনে আমরা কিভাবে একই সাথে এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস এর অ্যাডভান্টেজ পেতে পারি সেই সম্পর্কে জেনেছি। পাশাপাশি আমরা ম্যানেজমেন্ট কেন করছি সেটা 3টা পয়েন্টের রেসপেক্টে এক্সপ্লেইন করেছি। আজকে আমরা ম্যানেজার্স সম্পর্কে পড়ব। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে গোলের সাথে রিলেটেড সব ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলোকে কোঅর্ডিনেট করাকে বলা হয় ম্যানেজমেন্ট। আর যে এই কোঅর্ডিনেশনের কাজটা করে থাকে সেই ম্যানেজার, অর্থাৎ যে অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য অন্যদের সাথে কাজ করে এবং অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় তাদেরকেই বলা হয় ম্যানেজার। কিছু অর্গানাইজেশন আছে যেখানে হায়ারার্কি দেখে ইজিলি বোঝা যায় কে ম্যানেজার, বাট এমনও অর্গানাইজেশন আছে যেখানে এমপ্লয়িরা গ্রুপ করে কাজ করে। হয়তো এটা সব জায়গায় জেনারেল প্র্যাকটিস না, বাট কোনো প্রবলেম সলভ করার জন্য হয়তো কিছু এমপ্লয়িদেরকে নিয়ে গ্রুপ গঠন করা হয়। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরো ডিটেইলস পড়বো। তো সেই সকল ক্ষেত্রে ম্যানেজার তাদেরকে মনিটর করবে, বাট গ্রুপে যারা আছে তারা যেহেতু অ্যাকচুয়াল কাজটা করে থাকে তাই সেই কাজ সম্পর্কে তাদের এক্সপেরিয়েন্স, কাজ সম্পর্কে নলেজ তাদের হচ্ছে আরো ভালো থাকবে ম্যানেজারের থেকে। সেই সকল ক্ষেত্রে এমপ্লয়িদের থেকে ইনপুট নেওয়া হয়। এগুলো ডিটেইলস আমরা পরবর্তী অন্য একটা চ্যাপ্টারে পড়বো। তো এখন আমরা ম্যানেজার সম্পর্কে জানলাম, দেন হচ্ছে ম্যানেজারের ক্লাসিফিকেশন। ম্যানেজারকে ক্লাসিফাই করা হয় 3 ভাবে: ফার্স্ট লাইন ম্যানেজার্স, মিডল ম্যানেজার্স এন্ড টপ ম্যানেজার্স। ফার্স্টে হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার। এখানে দেখো একটা পিরামিডের মাধ্যমে বোঝানো আছে তাদের হায়ারার্কিটা। তো অর্গানাইজেশনে একদম নিচের লেভেলে যারা আছে ম্যানেজাররা তাদেরকে বলা হয় ফার্স্ট লাইন ম্যানেজার অথবা ফ্রন্ট লাইন ম্যানেজার। তো এই ফার্স্ট লাইন ম্যানেজাররা অর্গানাইজেশনের একদম লোয়েস্ট লেভেলে থাকবে এবং এদের কাজ হচ্ছে, দেখো এখানে বলা আছে নন ম্যানেজারিয়াল এমপ্লয়িদের কাজকে কোঅর্ডিনেট করা। তার মানে এদের পরবর্তী স্টেজে যারা আছে তারা হচ্ছে নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি। নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি বলতে বোঝানো হচ্ছে ওয়ার্কার অথবা লেবারদেরকে। তো যে সকল ম্যানেজাররা সরাসরি ওয়ার্কারদের সাথে কাজ করছেন, তাদের কাজ কোঅর্ডিনেট করছেন, তাদেরকেই বলা হবে ফার্স্ট লাইন ম্যানেজার্স। ফার্স্ট লাইন ম্যানেজার্সদেরকে আবার বিভিন্ন নামে ডাকা হয়: সুপারভাইজার্স, ডিপার্টমেন্ট ম্যানেজার্স অর অফিস ম্যানেজার্স, এগুলো। দেখুন সেকেন্ড ওয়ান ছিল মিডল ম্যানেজার। মিডল ম্যানেজার আমরা এই পিরামিডটা থেকে বুঝতে পারি তার কাজ হবে ফার্স্ট লাইন ম্যানেজারের কাজটা মনিটর করা, প্লাস তার থেকে ইনপুটটা নিয়ে সে আবার সেটা রিপোর্ট করবে টপ ম্যানেজারের কাছে। মিডল ম্যানেজারদেরকেও বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রিজিওনাল ম্যানেজার, প্রজেক্ট লিডার, ডিভিশন ম্যানেজার, এগুলো। দেন লাস্ট ওয়ান হচ্ছে টপ ম্যানেজার্স। টপ ম্যানেজার্সরা হচ্ছে আলটিমেট ডিসিশন মেকারস। অর্গানাইজেশনে একদম টপ লেভেলে তারা থাকে। তো অর্গানাইজেশনের গোল কি হবে, সেই গোল অ্যাচিভ করতে গিয়ে কোন কোন প্যারামিটার কনসিডার করা হবে, কোন প্যারামিটারকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে, কোন প্রসেস ইউজ করা হবে, এই জিনিসগুলো জেনারেল ইনস্ট্রাকশনস আসবে টপ লেভেল থেকে, যেগুলো নিয়ে থাকবেন টপ ম্যানেজার্স। যত নিচের লেভেলে যেতে থাকবে ইনস্ট্রাকশনস গুলো তত ডিটেইলস এন্ড স্পেসিফিক হতে থাকবে।
যেহেতু নিচের দিকে যারা আছে তারাই আলটিমেটলি কাজটা ক্যারি আউট করবে। টপ ম্যানেজার্সদেরকেও বিভিন্ন নামে ডাকা হয়, প্রেসিডেন্ট অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার এক্সেট্রা। তো আমরা অলরেডি জেনেছি যে ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ করা, ইন আদার ওয়ার্ডস কাজকে কোঅর্ডিনেট করা। বাট এটা কিন্তু খুবই জেনারেলাইজ একটা ইনফরমেশন অ্যাবাউট দেয়ার ওয়ার্কস। এক ম্যানেজারের কাজ অন্য ম্যানেজারের কাজের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। এজন্য ম্যানেজাররা আসলে কি কাজ করে সেগুলোকে রিসার্চার্সরা তিনটা অ্যাপ্রোচের মাধ্যমে ডিসক্রাইব করে থাকে। এক হচ্ছে ফাংশনস, দুই রোলস এবং তিন হচ্ছে স্কিলস। তো শুরুতে আমরা ফাংশনস এর রেসপেক্টে দেখব যে ম্যানেজাররা কি কি করে থাকে। There are four management functions: planning, organizing, leading and controlling. এখন আমরা এই চারটা ডিটেইলস দেখব। ফার্স্ট স্টেপ হচ্ছে প্ল্যানিং। তো কাজ শুরুর আগে তোমাকে প্ল্যান করতে হবে যে তুমি কোন প্রসেসে আগাবে। প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ আবার হচ্ছে গোল ডিফাইন করা। যে কোনো কাজ করতে গেলে ফার্স্টে তোমার একটা গোল থাকতে হবে, যেটাকে বেস ধরে তুমি সামনে আগাবে। তো সেই গোলটা ডিফাইন করা হয়ে থাকে প্ল্যানিং স্টেজে। গোল ডিফাইন করার পরে আসবে হচ্ছে তুমি সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি কি স্ট্র্যাটেজিস ফলো করতে পারো, সেই স্ট্র্যাটেজি গুলো তোমাকে ডেভেলপ করতে হবে। কিভাবে সেই কাজগুলো কোঅর্ডিনেট করা যায় সেগুলো এই স্টেজে, প্ল্যানিং স্টেজে তোমাকে বের করতে হবে। তো আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দিতে চাই, ধরা যাক যে তুমি চাচ্ছ এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট কোর্সটাতে A+ পেতে। তো এটা হচ্ছে তোমার গোল। ফার্স্টে তুমি গোল ডিফাইন করলে, দেন হচ্ছে তুমি কিভাবে সেটা অ্যাচিভ করবে সেই কমন কিছু স্ট্র্যাটেজি তোমাকে বিল্ড আপ করতে হবে। যেমন তুমি যদি এই কোর্সে A+ পেতে চাও তাহলে তোমাকে ক্লাস পারফরমেন্সে ভালো মার্কস পেতে হবে, কুইজে ভালো মার্কস পেতে হবে, ফাইনালে ভালো মার্কস পেতে হবে, তাই না? এগুলো হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস গোলটা অ্যাচিভ করার জন্য। তো এটা গেল 1 নাম্বার স্টেজ, প্ল্যানিং। তারপর আমাদের 2 নাম্বার যে স্টেপটা ছিল সেটা হচ্ছে অর্গানাইজিং। তো অর্গানাইজিং স্টেজে বলা হচ্ছে যে কি কি কাজ করতে হবে সেগুলো ডিটারমাইন করা, কোন কাজ কে করবে, কাজগুলো কি ইন্ডিভিজুয়ালি অ্যাসাইন করা হবে নাকি কাজগুলো গ্রুপের মাধ্যমে কন্ডাক্ট করা হবে, কাজগুলো কমপ্লিট করার পরে কে কার কাছে রিপোর্ট করবে, আলটিমেট ডিসিশন গুলো কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে নেওয়া হবে, এই সব জিনিসগুলো ডিফাইন করা হবে অর্গানাইজিং স্টেজে। আমরা যদি আমাদের এক্সাম্পলে ফিরে যাই, তো আমরা বলছিলাম আমাদের গোল হচ্ছে এই কোর্সে A+ পাওয়া। তো সেই জন্য তোমাকে তুমি যে স্ট্র্যাটেজি গুলো অথবা যে অ্যাক্টিভিটিস গুলো ইনিশিয়াল স্টেজে সেট করেছিলে যে তোমাকে ক্লাস পারফরমেন্সে ভালো করতে হবে, কুইজে ভালো করতে হবে, এখন কাজ হচ্ছে তোমাকে সেই স্টেপস গুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করা এবং কিভাবে সেগুলো অ্যাচিভ করা যায় তা অর্গানাইজ করা। যেমন তোমাকে ক্লাস পারফরমেন্সে ভালো করতে হবে, ক্লাস পারফরমেন্সে তোমাকে কত পেতে হবে, 5-এর মধ্যে তোমার গোল কি 5ই পাওয়া? যদি 5-এর মধ্যে 5 পেতে চাও তাহলে কি করতে হবে? সব ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে। আবার তুমি চাও যে কুইজে 20-এ 20 অথবা 18 পেতে, তাহলে তুমি 20-এ কিভাবে 18 পেতে চাও সেভাবে তোমাকে করতে হবে। ক্লাসে কনসেন্ট্রেশন দিতে হবে, কিভাবে পড়ানো হচ্ছে, কোন টপিক গুলো বেশি জোর দিয়ে পড়ানো হচ্ছে, কিরকম কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করা হচ্ছে, সেগুলো তুমি নোট করবে। প্লাস কোন ধরনের কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো ক্লাসে ডিসকাস করা হচ্ছে, ওগুলো তুমি নোট করবে, মনে রাখবে এবং সেভাবে অ্যান্সার করার ট্রাই করবে। এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পলের জন্য অর্গানাইজিং। দেন 3 নাম্বার স্টেপ হচ্ছে লিডিং, যেখানে ম্যানেজার হিসেবে সবার কাজের প্রতি যে মোটিভেশন আছে সেটা তোমার ধরে রাখতে হবে।
যার জন্য তাদের সাথে কন্টিনিউয়াসলি কমিউনিকেট করতে হবে, যেন কেউ গোল থেকে দূরে সরে গেলে তাকে ইমিডিয়েটলি আবার রাইট ট্র্যাকে ফিরিয়ে আনা যায়। আবার গত ক্লাসে তোমরা অনেকে বলছিলে যে কন্টিনিউয়াসলি যদি মনিটর না করা হয় তাহলে বোঝা যাবে না যে কে কোন পয়েন্টে কার ল্যাকিংস আছে। যদি কারো ল্যাকিংস থাকে তাহলে সেটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই জিনিসগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে আমরা লিডিং স্টেজে করে আসবো। তো এখানে তোমাদের বইতে একটা এক্সাম্পল দেয়া আছে একটা অর্গানাইজেশন সম্পর্কে, যেটা হচ্ছে গ্যালাপ অর্গানাইজেশন। এটা একটা রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানি, যারা কাস্টমার এমপ্লয়িজ রিলেটেড বিভিন্ন ইস্যু আইডেন্টিফিকেশনের কাজ করে থাকে। তো তারা একটা পোল করেছিল মিলিয়ন্স অফ এমপ্লয়িদেরকে নিয়ে যে প্রোডাক্টিভিটিতে ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল কোনটা। পোল রেজাল্ট থেকে দেখা গেছে যে পেমেন্ট, বেনিফিটস অথবা ওয়ার্ক এনভায়রনমেন্টের চেয়ে এমপ্লয়িরা বেশি প্রোডাক্টিভ হয় যখন তাদের ইমিডিয়েট সুপারভাইজারের সাথে রিলেশনশিপটা ভালো থাকে। তো রিলেশনশিপ ভালো থাকার জন্য এমপ্লয়িদের সাথে তোমার কমিউনিকেট করতে হবে অন এ রেগুলার বেসিস। তো সেটা হচ্ছে লিডিং এর একটা পার্ট। আর আমরা যদি আমাদের এক্সাম্পলের কথা বলি সেক্ষেত্রে মোটিভেশনের কথা যদি আসে তাহলে নিজেকে মোটিভেট করতে হবে নিজের, যেন তোমার যে গোল ছিল সেখান থেকে তুমি দূরে সরে না যাও। এটা লিডিং এর এক্সাম্পল হতে পারে। তারপর লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্রোলিং। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ম্যানেজারকে সবার কাজ মনিটর করতে হবে। মনিটর করলে বুঝতে পারবো যে যেটা বললাম একটু আগে, কারো পারফরমেন্সে ল্যাকিংস আছে কিনা, কার ইমপ্রুভমেন্টের প্রয়োজন। তো কন্ট্রোলিং স্টেজে যেটা করা হয় অ্যাকচুয়াল পারফরমেন্স মনিটর করা হয়, ওভারঅল পারফরমেন্স। তো অ্যাকচুয়াল ওভারঅল পারফরমেন্স মনিটর করা হয়, পাশাপাশি তোমার যে গোলটা ছিল সেই গোলের সাথে কম্পেয়ার করা হয় যে তুমি এখন যেভাবে পারফর্ম করছো সেভাবে পারফর্ম করতে থাকলে তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার ইনিশিয়াল স্টেজে যে গোল ছিল সেটা অ্যাচিভ করতে পারবে কি। অর্থাৎ কন্ট্রোলিং স্টেজে কারেন্ট পারফরমেন্স মনিটর করে ওই যে ফার্স্টে তুমি যে গোল সেট করেছিলে সেটার সাথে কম্পেয়ার করতে হবে, যে ওয়েতে আমি এখন আগাচ্ছি সে ওয়েতে কাজ করতে থাকলে আমি টাইমলি ওই গোলটা অ্যাচিভ করতে পারবো কিনা সেটা বোঝার জন্যই মেনলি এই কম্পারিজনটা করা হয়। যদি তুমি দেখো যে এই দুইটার মধ্যে গ্যাপ অনেক বেশি, তখন তোমার অ্যাকশন নিতে হবে কিভাবে কাজগুলো আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে করলে তুমি ওই টাইমলি সেই ইনিশিয়াল স্টেজে সেট করা গোলটা অ্যাচিভ করতে পারবে। আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম তার রেসপেক্টে যদি বলি, তুমি তোমার পারফরমেন্সটা মনিটর করবে। ধরা যাক মিডের ছুটিতে তুমি তোমার পারফরমেন্সটা ইভালুয়েট করছো, তাহলে মিডের আগে কয়টা ক্লাস হয়েছে আর তুমি কয়টা ক্লাস করেছো সেটা চেক করবে, বোঝার জন্য যে তোমার ক্লাস পারফরমেন্সটা এখন কোন স্টেজে আছে। ধরা যাক 10টা ক্লাস হয়েছে আর তুমি এর মধ্যে 5টা ক্লাসে প্রেজেন্ট ছিলে, হাফ অফ দ্য ক্লাস তুমি কোনো কারণে করতে পারোনি, সুতরাং তোমার ক্লাস পারফরমেন্স যে 10 সেটা আর হচ্ছে না। আবার মিডের আগে ধরা যাক কুইজ একটা হয়েছে যেখানে তুমি 20-এ পেয়েছো 15, তাহলে এ প্লাস পেতে হলে তোমাকে মিডের পর সবগুলো ক্লাস করতে হবে, বাকি কুইজে তোমাকে অ্যাটলিস্ট 18 পেতে হবে, তাহলে আগের 15 আর এবার 18 দুইটা অ্যাভারেজ করলে হবে 16.5। কুইজে যদি পাও 16.5, দেন বাকি ক্লাসগুলো করে ক্লাসের পারফরমেন্সে যদি পাও 8, তাহলে তোমাকে ফাইনালে কত পেতে হবে 70-এ, সেভাবে তুমি ডিসাইড করবে এবং ফাইনালের জন্য প্রিপারেশন নিবে। তো এই যে তুমি মিড ওয়েতে ইভালুয়েশনটা যদি না করতে তাহলে তোমার কারেন্ট স্টেজ সম্পর্কে তোমার আইডিয়া হতো না। এটা করার মাধ্যমে তুমি মিডের পরবর্তী উইকগুলোতে কিভাবে আগাতে হবে সেটার একটা প্ল্যান করে রাখতে পেরেছো।
এতে করে ফার্স্টের দিকে একটু এলোমেলো হওয়ার পরও কিন্তু স্টিল গোলটা অ্যাচিভ করা পসিবল হবে তোমার জন্য। তো এটাই ছিল কন্ট্রোলিং। তো আমরা এতক্ষণ করলাম ম্যানেজমেন্ট ফাংশন, 4টা ফাংশন: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। তো আমরা বলছিলাম যে ম্যানেজাররা অ্যাকচুয়ালি কি কাজ করে সেগুলোকে রিসার্চার্সরা 3টা অ্যাপ্রোচের মাধ্যমে এক্সপ্লেইন করে, যার মধ্যে আমরা এতক্ষণ ফার্স্টটা করলাম ফাংশন, দেন 2 নাম্বারটা ছিল রোল। তো এখন আমরা দেখব রোলের রেসপেক্টে যে ম্যানেজাররা আসলে কি কি ধরনের কাজ করে থাকে। তো একজন ওয়েল নোন ম্যানেজমেন্ট রিসার্চার হেনরি মিন্সবার্গ, উনি অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেসে গিয়ে গিয়ে অবজার্ভ করেছেন যে ম্যানেজাররা কি কি কাজ করে। দেন তিনি কনক্লুড করেন যে ম্যানেজাররা মেইনলি 3 ধরনের রোল প্লে করে থাকে: ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এন্ড ডিসিশনাল। তো এখন আমরা এই 3টা সম্পর্কে জানব। ফার্স্ট হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল রোল নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে মানুষের ইনভলভমেন্ট থাকবে, মানুষের মধ্যকার যে রিলেশনশিপ সেগুলো মেনটেন করার জন্য ম্যানেজাররা যে ধরনের রোল প্লে করে থাকে সেগুলো আসবে ইন্টারপার্সোনাল রোলের আন্ডারে। তো এখানে এই পিপল বলতে শুধু অর্গানাইজেশনের ভিতরের মানুষ না, অর্গানাইজেশনের বাইরের মানুষকেও বোঝানো হয়। অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে হয়তো কেউ কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলো, তাহলে সেটা হবে ইন্টারপার্সোনাল রোল। ইন্টারপার্সোনাল রোলগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ফিগারহেড, লিডার এবং লায়াজন। ফিগারহেড বলতে এমন একজনকে বোঝায় যে ইম্পর্টেন্ট রোল প্লে করে বাট তার কোনো অ্যাকচুয়াল পাওয়ার নেই। যেমন বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল এসব দেশের প্রেসিডেন্টকে তুমি ফিগারহেড বলতে পারো। অর্গানাইজেশনের রেসপেক্টে যারা ধরো কোনো লিগাল ডকুমেন্ট সাইনিং এর জন্য কোনো একটা জায়গায় যেতে হবে, তখন সে অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজনকে পাঠানো হচ্ছে, সে শুধু ওখানে গিয়ে সিগনেচারটা করে আসবে, সেক্ষেত্রে সে হচ্ছে ফিগারহেড হবে। ফিগারহেড হচ্ছে তোমার একজন লিডার বাট উইথ লেস পাওয়ার। দেন আসে লিডার। আমরা আগেও বলে এসেছি লিডারের কাজ হচ্ছে এমপ্লয়ীদেরকে মনিটর করা, দেন কোথায় স্টাফ লাগবে, কাদের কোন ট্রেনিং এর প্রয়োজন, কে কোন কাজ করবে সেগুলো ডিভাইড করে দেয়া, পাশাপাশি সাবঅর্ডিনেটদেরকে মোটিভেট করা, এগুলো যে করে থাকে সেই হচ্ছে লিডার। দেন লায়াজন। লায়াজন হচ্ছে যারা অর্গানাইজেশনের হয়ে নেটওয়ার্কিং এর কাজ করে। অর্গানাইজেশনের বাইরে যারা যাদের থেকে অর্গানাইজেশন বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করা, মেইলে রিপ্লাই দেয়া, একটা ভালো সম্পর্ক বজায় রাখা, এসব কাজ করে থাকে লায়াজন। দেন হচ্ছে ইনফরমেশনাল রোল, যেখানে ইনফরমেশন নিয়ে ডিল করা হয়, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা, সেগুলো প্রসেস করা, রেসপেক্টিভ সেকশনে সার্কুলেট করা, এগুলো করা হয় ইনফরমেশনাল স্টেজে। ইনফরমেশনাল স্টেজে আবার রোলটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে: মনিটর, ডিসেমিনেটর এন্ড স্পোকেস পারসন। মনিটর হচ্ছে যারা অর্গানাইজেশনের ভিতরের এবং বাইরের সিচুয়েশনের সাথে রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্ট করে। যেমন ধরো আমাদের ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস কিভাবে হচ্ছে, কুইজ গুলো কিভাবে নেওয়া হচ্ছে, ফাইনাল কিভাবে হচ্ছে, এগুলো মনিটর করবে। পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে এই কাজগুলো কিভাবে করা হচ্ছে সেই রিলেটেড ইনফরমেশন গুলো যদি কেউ গ্যাদার করে তাহলে সেটা হবে মনিটর। দেন ডিসেমিনেটর হচ্ছে যারা কালেক্টেড ইনফরমেশন গুলো অর্গানাইজেশনের মেম্বারদের মধ্যে সার্কুলেট করে। হয়তো এই মনিটর স্টেজে দেখা গেল যে অন্য কোনো এক ইউনিভার্সিটি ভালো কোনো একটা স্টেপ
নিয়ে কাজ করছে, দেন অথরিটি চাইতে পারে যে আমাদের ওখানেও সেটা ইমপ্লিমেন্ট করা হোক, তখন ওই রিলেটেড ইনফরমেশন গুলো ভিসি স্যার থেকে ডিস্ট্রিবিউট করা হবে, রেজিস্ট্রারের কাছে যাবে, দেন রেজিস্ট্রার অফিস থেকে প্রত্যেক ডিপার্টমেন্টের হেড স্যারের কাছে যাবে। তো এখানে যদি তোমার রেজিস্ট্রার সব ইনফরমেশন গুলো সার্কুলেট করে তাহলে রেজিস্ট্রার অফিস ডিসেমিনেটরের কাজ করছে। দেন স্পোকেস পারসন, যারা অর্গানাইজেশনের পলিসি মেনে অর্গানাইজেশনের বেনিফিটের জন্য কিছু ইনফরমেশন বাইরে পাস করে। যেমন নিউ সেমিস্টার শুরু হওয়ার আগে অনেক ইউনিভার্সিটি দেখবে অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে, সেখানে ইউনিভার্সিটি রিলেটেড অনেক ইনফরমেশন থাকে যেগুলো হচ্ছে বাইরের স্টুডেন্টসদেরকে অ্যাট্রাক্ট করতে ইউজ করা হয়। তো এই যে তুমি ইউনিভার্সিটির বেনিফিটের জন্য ফিউচারে স্টুডেন্টসদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ইনফরমেশন যে পাস করছো, সেগুলো যে পাস করবে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে এই কাজগুলো ডিল করছে, তাকে আমরা বলবো স্পোকেস পারসন। দেন ডিসিশনাল রোলস, যেখানে বিভিন্ন ধরনের ডিসিশন রিলেটেড কাজগুলো হবে। ফার্স্টে হচ্ছে এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার এই স্টেজে হচ্ছে এদের কাজ মেইনলি অর্গানাইজেশনের কারেন্ট এনভায়রনমেন্ট বুঝে ফিউচারে কি কি অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে বা কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন সেগুলো খুঁজে বের করে নেসেসারি স্টেপস নেওয়া, এটাই হচ্ছে এই স্টেজে কাজ। দেন হচ্ছে ডিস্টারবেন্স হ্যান্ডলার, নাম থেকেই বোঝা যাচ্ছে এরা যে কোনো ধরনের ডিস্টারবেন্সে কারেক্টিভ মেজার্স নেবে। যেমন আমাদের প্রক্টর অফিস, যদি স্টুডেন্টসরা কোনো রুল মেনে না চলে, যদি কোনো স্টুডেন্ট অন্যজনকে র্যাগ দেয় বা এই রিলেটেড কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, সেগুলো কিন্তু হ্যান্ডেল করবে আমাদের প্রক্টর অফিস, তখন তারা ডিস্টারবেন্স হ্যান্ডলার হবে। দেন রিসোর্স অ্যালোকেটর, যারা রিসোর্স গুলো ডিস্ট্রিবিউট করবে। এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যখন আমাদের অফলাইন ক্লাস হতো, যদি তোমরা রুটিন টাইমের বাইরে কোনো ক্লাস করতে চাও, সেক্ষেত্রে দেখা যেত যে সিআরদেরকে ডিপার্টমেন্টে কোনো একজন টিচারের সাথে কন্ট্যাক্ট করে দেখতে হতো যে কোন টাইমে কোন রুম ফাঁকা আছে। ধরা যাক তোমরা ক্লাস করতে চাও 1:50 থেকে 2:40 পর্যন্ত, তো ওই টাইমটাতে কোন রুম ফাঁকা আছে সেটা তুমি ওই টিচারের সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবে। তো যখন দেখা যাবে যে ওই টাইমে কোন একটা রুম ফাঁকা আছে, ওই টিচার তোমাকে ওই রুমটা বুক করবে, ওই রুমটা অ্যালোকেট করবে তোমাকে, এবং ওখানে লেখা থাকবে যে এই সেমিস্টারের স্টুডেন্টসরা এই দিনে এই টাইমে একটা স্লট বুক করে দিয়েছে। তো এই যে সিআর রুম বুকের জন্য গেল ওই টিচারের কাছে, এই রুমগুলো কিন্তু আমাদের ডিপার্টমেন্টের একটা রিসোর্স। ওই পার্টিকুলার টাইমে ওই পার্টিকুলার টিচার একটা রুম ওই সিআর কে অ্যালোকেট করলো ওই দিনের জন্য, সুতরাং সে ওই টাইমটাতে রিসোর্স অ্যালোকেটর হিসেবে কাজ করবে। আবার যদি কোনো ফ্যাকাল্টি মেম্বার সেমিস্টারের মাঝখানে চলে যান, তখন উনি যে কোর্সগুলো নিতেন সেগুলো কিন্তু আবার ডিপার্টমেন্ট থেকে নতুন কোনো ফ্যাকাল্টির উপরে অ্যাসাইন করা হবে। তো হেড স্যার তখন যে কোনো একজন ফ্যাকাল্টি মেম্বারের উপর ওই কোর্সগুলো অ্যাসাইন করবেন। ফ্যাকাল্টি মেম্বাররা ডিপার্টমেন্টের একটা রিসোর্স, আর হেড স্যার যেহেতু তাকে একটা নিউ কোর্সে অ্যালোকেট করলেন, তখন হেড স্যার রিসোর্স অ্যালোকেটর হিসেবে কাজ করবেন। লাস্ট ওয়ান হচ্ছে নেগোশিয়েটর, যে নেগোশিয়েট করে বিভিন্ন কন্ট্রাক্ট গুলো এরা হ্যান্ডেল করে থাকে। ওভারঅল যখন কারোর সাথে কোনো কিছু নেগোসিয়েশনের প্রয়োজন হয় সেই কাজটা এরা করে থাকে। আমরা যদি ইজি একটা এক্সাম্পল দিতে চাই, যখন তোমরা কুইজ পিছাতে চাও অথবা ক্লাস টাইম চেঞ্জ করতে চাও, তখন এই কাজগুলো কিন্তু সিআর করে থাকে। সিআর টিচারকে জানায় যে আমরা এই টাইমে কুইজটা দিতে পারবো না, আমরা কি অন্য টাইমে দিতে পারি কিনা। তো আবার তারা যে টাইম প্রপোজ করছে ওই টাইমে টিচার কি আছে কিনা, এই জিনিসগুলো দেখে টিচারের সাথে সিআর একটা নেগোসিয়েশনে যায় যে সবার জন্য ভালো একটা টাইমে যেন কুইজটা অথবা ক্লাসটা করা যায়।
তো এখানে সিআর হচ্ছে নেগোশিয়েটরের কাজ করছে। তো আমরা দেখলাম বিভিন্ন ম্যানেজারিয়াল রোল সম্পর্কে। তো আজকে আমরা ম্যানেজার সম্পর্কে জানলাম, ম্যানেজারদের ক্লাসিফিকেশন দেখলাম, দেন ম্যানেজাররা কি কি কাজ করে থাকে সেগুলোকে আমরা দেখলাম যে তিনটা অ্যাপ্রোচের রেসপেক্টে রিসার্চাররা এক্সপ্লেইন করে থাকেন। একটা ছিল ফাংশন, দুই ছিল রোল, আর তিন হচ্ছে স্কিল। তো আমরা আজকে ফাংশন এবং রোল এই দুইটা রেসপেক্টে দেখলাম, যেখানে আমরা দেখেছি ম্যানেজারিয়াল ফাংশনস গুলোকে চারটা ভাগে ভাগ করা হয়, যেটা ছিল প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। তো এই চারটা স্টেপের কোন স্টেপে ম্যানেজাররা কি ধরনের কাজগুলো করে থাকে সেগুলোর একটা আইডিয়া আমরা পেয়েছি, প্লাস একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে রোলের রেসপেক্টে ম্যানেজারদের কাজগুলো, যেটা ফার্স্ট প্রপোজ করেছিলেন মিন্সবার্গ, এজন্য এটাকে বলা হয় মিন্সবার্গস ম্যানেজারিয়াল রোল। তো এখানে আমরা দেখলাম তিন ধরনের রোল ছিল, ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এবং ডিসিশনাল। ইন্টারপার্সোনাল, যেখানে মানুষের ইনভলভমেন্ট থাকবে, রিলেশনশিপ মেনটেন করার জন্য যে রোলগুলো প্লে করা হয়। ইনফরমেশনাল রোল, যেখানে ছিল বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা, ডিস্ট্রিবিউট করা, সেগুলো রিলেটেড কাজ। ডিসিশনাল রোল, যেখানে ছিল বিভিন্ন ধরনের ডিসিশন রিলেটেড যে কাজগুলো ম্যানেজাররা করে থাকেন সেগুলো। তো পরবর্তী ক্লাসে আমরা যে স্কিল আছে ম্যানেজারদের, স্কিলের রেসপেক্টে তারা কি কি ধরনের কাজ করে থাকে সেগুলো সম্পর্কে জানবো, প্লাস ম্যানেজমেন্ট হিস্ট্রি সম্পর্কে জানবো। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।